কলকাতার রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছে, সে স্বাধীনতার আগে, এবং তার পুরোভাগে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই প্রবৃত্তির দাসত্বই আমাদের ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, আমাদের জীবনকে জীবন থেকে সরিয়ে মৃত্যুর দিকে নিয়ে যায়, মৃত্যুর ত্রাস আমাদের গ্রাস করে। আজকে এক একটা নির্বাচনের সময় কতগুলি প্রাণ হারায় মানুষ, দেখেছেন তো? কেন প্রাণ যাবে? যেটা প্রাণের উৎসব হতে পারত, হওয়া উচিত ছিল, সেটা প্রাণ সংহারের উৎসব হয়ে উঠছে কেন? আমাদের এখনকার যুগে আমরা কি দেখছি? গণতন্ত্রটা বারবার হোঁচট খাচ্ছে। নেতার প্রবৃত্তি প্ররোচনা, দলের প্রবৃত্তি প্ররোচনা, মানুষের প্রবৃত্তি প্ররোচনা, এই সব মিলিয়ে একটা অশুভ নেক্সাস। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। এইখানে একটা বিরাট ফিলসফি কি না, রাজতন্ত্রে আমরা দেখেছি এই গণতন্ত্রের যে বিশেষ করে যে মৌলিক তাত্ত্বিক দিকগুলো, এগুলো নিয়ে খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। একটা অডিও সিরিজ এই নিচের কমেন্টে দেওয়া আছে, নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা শুনতে পারেন। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। একজন নেতা এখানে এই গণতন্ত্রের মধ্যে সে কি রোল প্লে করে, এটা যদি একটুখানি বুঝিয়ে বলেন দাদা। বাইরে থেকে দেখলে মনে হয় যেখানে সকলের সব মত নিয়ে যে সামগ্রিক সমষ্টি দেশ বা সমাজ সেটা চলবে, তো সেখানে আবার একজন বিশেষভাবে কোনো নেতা তার কোনো প্রয়োজন আছে কিনা এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। যেমন গণতন্ত্রের ঠিক বিপরীত মেরুতে রাজতন্ত্র বা একনায়কতন্ত্র, সেখানে সেই রাজা বা সেই যে নায়ক তিনি হচ্ছেন নেতা একমাত্র, আর সবাই অনুসরণকারী। কিন্তু গণতন্ত্র তো সেরম না ব্যাপারটা, সেখানে তো অনুসরণ থেকে সকলের সম্মিলিত চলা, এটাই আসল কথা গণতন্ত্রে। কাজেই প্রশ্ন খুব স্বাভাবিক যে এখানে নেতৃত্বের কোনো পৃথক ভূমিকা আছে কিনা। অবশ্যই আছে, নেগেটিভ অর্থও আছে, পজিটিভ অর্থ। নেগেটিভ অর্থে আমরা তো দেখছি যে নেতা এই গণতন্ত্রকে কিভাবে এক একজন নেতা নিয়ে চলেছেন এবং তার দ্বারা জনগণের সর্বনাশের পথ খুলে যাচ্ছে, এটা আমরা দেখি। কিন্তু ভালো দিকটাও তো আছে। নেতা যদি ভালো হন, আদর্শবাদী হন, জনগণের কল্যাণ যদি তার স্বার্থ হয়, তাহলে তিনি যে পথে নিয়ে চলবেন সেটা আমাদের পক্ষে, জনগণের পক্ষে ভালোই হবে। গণতন্ত্রের বিষয়টা আরেকটু গভীরে ভেবে দেখা দরকার। এটা বহুত্ববাদী একটা প্রত্যয়, এটা ঠিকই। এখানে বহুর সমাদর আছে, বহুর স্বীকৃতি আছে, এ কথা ঠিক। যদি ধরলাম 3 জনের একটা সমাজ, 3 জনের 3 রকমের মত, এই 3 রকমের মত নিয়ে তো চলা যায় না, একটা মত দরকার যে মত নিয়ে সকলে চলবে। সেই মতটা পাবো কি করে? 3 জনের মত নিয়ে যেটা সংখ্যাধিক্য সেটাকে নেওয়া হয় গণতন্ত্রে। তাহলে এই বহু থেকে কিন্তু গণতন্ত্রে আমরা একের দিকেই যাত্রা করি। বহুর মত নিয়ে আমরা একটা মত সেখানে পৌঁছই, এটা গণতন্ত্র। গণতন্ত্র মানে বহুর মত বললে শুধু বলা হলো না, কারণ বহুর মত থেকে একটা মতে যাওয়া, নির্বাচন তো সেই জন্যই যে কয়েকটা চয়েস আছে,
যে তুমি একে পছন্দ করো না, ওকে পছন্দ করো না, ওকে, এই পছন্দগুলো প্রত্যেকে তার নিজ নিজ পছন্দ জানানো হয় ওই ভোট ব্যালট পেপার হোক বা ইভিএম হোক, তার মাধ্যমে সেগুলি গণনা করা হয় এবং গণনা করে যেটা যে মতটা সংখ্যাধিক্য হলো সেইটা গ্রহণ করা হয় এবং সেটা তখন সবাইকে মেনে চলতে হয়। কাজেই বহু থেকে কিন্তু একের দিকে যাত্রা। এই যে একত্বের দিকে আমরা চলেছি, সেইটা যদি আমার সত্তায় আমার সমাজে না থাকে, একত্বের অনুভূতি, একত্বের উপস্থিতি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা একের দিকে যেতে পারি না। এই যে যখন আমরা বলছি যে একজন আদর্শকে বা ইষ্টকে কেন্দ্রে নিয়ে জীবনটাকে বিনায়িত করা, তখনও সেই একত্বের কথা বলছি, একত্বকে কেন্দ্রে নিয়ে। আবার সমাজের ক্ষেত্রে সেই রকম একত্ব তার প্রয়োজন আছে সমাজেও, সেই একত্ব হচ্ছেন নেতা। কাজেই নেতা ছাড়া কোনো সিস্টেম, এই একত্ব ছাড়া যেমন কোনো সিস্টেম চলে না। আমার এই যে দেহ সিস্টেম, দেহ বিধান, সেখানে বিভিন্ন রকমের বহু রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে। তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের মতো করে কাজ করে চলেছে। কারুর সঙ্গে কারুর কাজের কিন্তু মিল পাওয়া যাবে না। হাত হাতের কাজ করে, পায়ের কাজ করে না। পা পায়ের কাজ করে, হাতের কাজ করে না। কিন্তু এগুলো সব একসঙ্গে হয়েছে একটা বিশেষ একত্বের অনুভূতি থেকে। সেইটা হচ্ছে আমার স্বাস্থ্য। প্রত্যেকে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলি আমার স্বাস্থ্যকেই পরিচর্যিত করছে। হাতও আমাকে, আমার স্বাস্থ্যকে পরিচর্যা করছে, পাও করছে। এই যে কেন্দ্রে একজন না হলে কোনো সিস্টেমে দেহবিধান ফেল করে যেত। যদি ব্রেইন আর লিভার তার মধ্যে কোনো যোগ, ওই যে ওই একত্বের যোগ, ওই যে ইন্টারেস্টের যোগ, ইন্টারেস্টটা কি? আমার স্বাস্থ্য। এই ইন্টারেস্টের যোগ যদি না থাকতো, তাহলে কিন্তু আমার এই দেহ টিকতো না। কাজে যে কোনো বিধান, যে কোনো তন্ত্র, যে কোনো সিস্টেম, যে কোনো সমাজ, যে কোনো সমষ্টি, তার কেন্দ্রে এক থাকা দরকার। এবং সেই এক কিরকম হবে সেটা অবশ্য বিশেষভাবে চিন্তার বিষয়। আজকাল আমরা সেই নেতাকে যেভাবে দেখছি, আমি কাহিনী শুনেছি, প্রত্যক্ষদর্শীর মুখে শুনেছি। কলকাতার রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছে, সে স্বাধীনতার আগে, এবং তার পুরোভাগে নেতাজি সুভাষচন্দ্র বসু। পথের দুধারে অগণিত মানুষ জমায়েত হয়েছে। এখন আর কি মিছিল দেখা যায়? মিছিল দেখা যেত এই যখন নেতারা বেরুতেন, তখন অগণিত মানুষ এবং আবাল বৃদ্ধ বনিতা। সেখানে একটি মা, তার সঙ্গে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়েছে। ছেলেটিকে মা বলছেন যে, খোকা, হাত জোর করে দাঁড়াও, নেতাজি যাবে। এই যে নেতাজির মতো নেতা, নেতৃত্ব, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো নেতৃত্ব, যারা নিজে আগে প্রাণ দিয়েছেন। নেতা কথার অর্থই তো নি ধাতু থেকে নেতা কথাটা এসেছে, এবং নি ধাতুর অর্থ হলো নেওয়া, নেওয়া, এগিয়ে নেওয়া আমরা বলি। তেমনি যিনি সামনে থেকে জাতিকে নিয়ে যান, তিনি নেতা। তাহলে এই রকম যে নেতা, তিনি ক্ষুদ্র স্বার্থের সম্পূর্ণ ওপরে, তার আত্মস্বার্থ বলতে তিনি ওই জনস্বার্থকেই বোঝেন। মানুষের কল্যাণ, মানুষের মুখে হাসি ফোটানো, এটাই তার যা কিছু স্বার্থ জীবনের। এই রকমের নেতা আজকাল তো আর খুব একটা দেখতে পাই না আমরা। প্রত্যেকে নিজের কথা ভেবেই নেতৃত্ব দেন, প্রত্যেকে নিজের আখের গুছোতেই নেতৃত্ব দেন। দুঃখের বেদনার হলেও এ কথা কিন্তু বাস্তব সত্য। এই যে নেতার সঙ্গে জনগণের সম্পর্কটা কেমন হবে, সেটা রবীন্দ্রনাথের একটি কবিতায় বা একটি গানে বলা উচিত, খুব সুন্দর করে ফুটে উঠেছে। গানটি তাসের দেশ নৃত্যনাট্যের অঙ্গ। আমরা সবাই রাজা,
আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই রাজা, এই হচ্ছে গণতন্ত্র, যেখানে কেউ কারোর থেকে খাটো নয়, সবাই রাজা, একেবারে সুপ্রিম। ওই যে নেতারা বলেন জনতা জনার্দন, এই জনার্দন তারা। আমরা সবাই রাজা, কিন্তু দেখুন একটা আলাদা রাজা আছেন আমাদের এই রাজার রাজত্বে। এই রাজাই হচ্ছেন নেতা। প্রথম যে সবাই রাজা, এ হচ্ছেন গণ মানুষ, আর এই রাজার রাজত্বে এই রাজা হচ্ছেন নেতা। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। এইখানে একটা বিরাট ফিলসফি কি না, রাজতন্ত্রে আমরা দেখেছি, এটা অবশ্য ঐতিহাসিকভাবে বলতে গেলে এক ঢালা বলা যায় না, কিন্তু ঘটনাটা সত্য অনেক ক্ষেত্রে, সেটা আগে বলেনি। সেটা হচ্ছে যে রাজা তিনি সবার থেকে বাইরে, ওপরে, দূরে, একটা মহা মহিমময় তার অবস্থান, আর সবাই নিচে, সেখানে তারা কৃপা প্রার্থী, আর রাজা কৃপা করছেন। এই যে একটা পার্থক্য, সেখানে কি রাজার সঙ্গে প্রজারা মিলিত হতে পারে আত্মায়, মননে? হ্যাঁ, সেটা তো পারে না। প্রজা প্রজা থাকে, দূরে থাকে, ভয়ে থাকে, আর রাজা তিনি তার মহিমা নিয়ে থাকেন। কিন্তু মিলিত হওয়া যায় যদি প্রজাও মনে করে যে আমিও রাজা, তাহলে কিন্তু রাজার সঙ্গে তখন মিলিত হওয়া সম্ভব। এই জন্য বলছেন আমরা সবাই রাজা, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি, মিলিত হতে পারবো না। কাজে রাজতন্ত্রে এই মিলনটা নেই। তবে যেটা বলছিলাম যে ঐতিহাসিকভাবে ভারতবর্ষের কৃষ্টিতে রাজতন্ত্র কিন্তু তা না। যে অর্থে শ্রী রামচন্দ্র রাজা ছিলেন, যে অর্থে শ্রীকৃষ্ণ রাজা ছিলেন, তারা কিন্তু এই রকমের বিভেদকামী রাজা নন যে প্রজাকে আলাদা করে দিলেন, তিনি আলাদা। তিনি প্রজা বৎসল, রাজা প্রকৃতি রঞ্জনাথ বলা হয়। রাজা কথাটা এসেছে রঞ্জ ধাতু থেকে। রঞ্জ ধাতুর অর্থ হচ্ছে রঞ্জন, মানে আমার পরিপূরণ, পরিপালন, পরিপোষণ। প্রকৃতি মানে প্রজা, প্রজাদের পরিপূরণ যিনি করেন তিনি প্রকৃত রাজা। এই জন্যই রাজা প্রকৃতি রঞ্জনাথ। তো যাই হোক, সেটা আমাদের ভারতীয় যে কৃষ্টি, যে ইতিহাস, তাতে এই রাজতন্ত্র সেটা অধুনা আধুনিক যে গণতন্ত্র তার থেকে অনেক অনেক ভালো ছিল। সেটা অন্য একটা আমাদের আলোচ্য বিষয় হতে পারে। এখানে আমরা দেখছি আমরা যা খুশি তাই করি, এর গণতন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের মতো করে আমরা চলি, আমাদের মত, ব্যক্তি স্বাধীনতা, যা খুশি তাই করি মানেই তো ব্যক্তি স্বাধীনতা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। কি অপূর্ব! আমাদের খুশি এটা উচ্ছৃঙ্খলতা নয়, উৎকেন্দ্রিকতা নয়। এই উৎকেন্দ্রিক খুশি, সেটার মানেই হচ্ছে এই সত্তা বিরুদ্ধ খুশি, সত্তা বিরুদ্ধ প্রবৃত্তি পরিচর্যী চলন, যে কথা আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি। এ প্রসঙ্গে বলি, একটা অডিও সিরিজ এই নিচের কমেন্টে দেওয়া আছে, নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এই গণতন্ত্রের যে বিশেষ করে যে মৌলিক তাত্ত্বিক দিকগুলো, এগুলো নিয়ে খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, সেটা আপনারা শুনতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে যখন আমাদের উৎকেন্দ্রিক উচ্ছৃঙ্খল চলনা, খুশি, মতবাদ, এগুলি আমাদের আসলে সত্তা বিরুদ্ধ, প্রবৃত্তি পরিচর্যা। কিন্তু যখন আমাদের খুশিটা তার খুশির অনুরূপ, তার খুশির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তখনই কিন্তু সেই খুশি, সেই স্বাধীনতা, খুশি মানেই স্বাধীনতা, স্বাধীনতা আমার সত্তাকে পরিচর্যা করে।
কাজেই আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। এমন নয় যে তার একটা খুশি আছে, যে খুশি অনুসারে চলতে গেলে আমরা দুঃখ পাই, তা কিন্তু নয়। আমরাও খুশি হয়ে উঠি, কিন্তু সেই খুশিটা তার খুশির মতো, তার খুশির সঙ্গে মিল আছে, সঙ্গতি আছে, সামঞ্জস্য আছে। গণতন্ত্র যখন এই রকম রাজা বা নেতৃত্বের স্বার্থত পরিচালনায় যখন উৎফুল্ল হয়ে ওঠে, গণ যখন উৎফুল্ল হয়ে ওঠে নেতৃত্বের পরিচর্যায়, তখনই সেটা হয় গণতন্ত্র। সেটাই হয় ডিভাইন অটোক্র্যাটিক ডেমোক্রেসি। অটোক্র্যাটিক মানে এখানে একনায়ক নয়, স্বতঃ সক্রিয়। অটো মানে স্বতঃ, আর ক্র্যাটিক মানে সক্রিয়, যে নিজে থেকেই চলে। আমাদের এখনকার যুগে আমরা কি দেখছি? গণতন্ত্রটা বারবার হোঁচট খাচ্ছে। সেটা কিন্তু এই কারণগুলি মাথায় রাখতে হবে, ভেবে দেখতে হবে। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাঁধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে। আমরা কারো দাস নই। বিশেষত এইটাই বলছিলাম যে প্রবৃত্তির দাসত্ব, এই প্রবৃত্তির দাসত্বই আমাদের ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, আমাদের জীবনকে জীবন থেকে সরিয়ে মৃত্যুর দিকে নিয়ে যায়। মৃত্যুর ত্রাস আমাদের গ্রাস করে। আজকে এক একটা নির্বাচনের সময় কতগুলি প্রাণ হারায় মানুষ, দেখেছেন তো? কেন প্রাণ যাবে? যেটা প্রাণের উৎসব হতে পারত, হওয়া উচিত ছিল, সেটা প্রাণ সংহারের উৎসব হয়ে উঠছে। কেন? ওই প্রবৃত্তি প্ররোচনা, নেতার প্রবৃত্তি প্ররোচনা, দলের প্রবৃত্তি প্ররোচনা, মানুষের প্রবৃত্তি প্ররোচনা, এই সব মিলিয়ে একটা অশুভ নেক্সাস ঘিরে ধরেছে আমাদের। আমরা নই বাঁধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। এই জিনিসটাই তো হচ্ছে গণতন্ত্রের একদম ভেতরের কথা। আমরা কেউ খাটো নই, এবং খাটো নই কখন আমরা খাটো হই? যখন অসত্যের সঙ্গে যুক্ত হই। অসত্য মানে কিন্তু মনে রাখতে হবে, সত্য কথাটার অর্থ হচ্ছে সত্তা, জীবন। সত্য কথাটা যে এসেছে, আমরা যদি রুট ভাঙি, সেটা হচ্ছে জীবন। জীবনটাই তো সত্য, এই অস্তিত্বটাই তো অন্তিম সত্য। এমনকি মৃত্যুও কিন্তু অন্তিম সত্য নয়। আমি একটু হয়তো ফিলসফিক্যাল হয়ে যাচ্ছি, কিন্তু এটা না, এগুলো বুঝলে আমরা কোনো কিছুই ঠিকমতো ধরতে পারবো না। মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু জীবনকেই আমরা পাই, মৃত্যুর পরেও জীবন আছে। কাজেই জীবনটাই হচ্ছে সত্য। এই সত্য, এই অসত্য মানে মৃত্যু। কাজে আমরা যখন অসত্যের সঙ্গে যুক্ত হই, তখন আমরা খাটো হয়ে যাই, আমাদের সত্তা তখন বিমূঢ় হয়ে যায়। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। ভাবুন তো, আজকে যখন আমরা ভয় পাই, আমি ভয় পাই না যে আমি এই দলটাকে পছন্দ করি, বলতে পারবো? আরেকটা দলের লোক এসে কিন্তু আমার একেবারে সর্বনাশ করে দেবে। এই যে আমরা খাটো হয়ে আছি। গণতন্ত্র তো খাটো হবার কথা নয়, গণতন্ত্র তো সবাই উঠে দাঁড়াবার কথা এবং নির্ভয় নিজের মত প্রকাশের কথা। সেটা তখনই করা যায় যখন সত্যের সঙ্গে আমরা যুক্ত হই। আমরা কিন্তু অসত্যের পথে চলছি বলেই, মানে জীবন বিরুদ্ধ পথে চলছি বলেই আমরা নিজেদের খাটো করে রাখতে বাধ্য হচ্ছি। আমরা চলবো আপন মতে, এই হচ্ছে গণতন্ত্র। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তাঁরই পথে। এই যে তিনি, এই যে নেতা, শাশ্বত নেতা বা নেতার নেতা, তিনি হলেন ইষ্ট। শেষে মিলবো তাঁরই পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। এটাই কি গণতন্ত্রের পূর্ণাঙ্গ পরিচয় নয়? এবং এই যে প্রশ্নটা তুমি করলে যে নেতৃত্বের বিশেষ ভূমিকা, এই এখানেই হচ্ছে গণতন্ত্রে নেতৃত্ব বা রাজা, নেতা বা ইষ্টের প্রয়োজনীয়তা। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।